চরম যন্ত্রণা সহ্য করতে পারছি না। শিগগিরই এসো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করছে দলে দলে নরকের কীট। এ, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। ও রাত গভীর, চারিদিকে নীরবতা, আর হঠাৎ আপনার ফোন বেজে ওঠে। অপরিচিত এক কণ্ঠস্বর আপনাকে জানায় এক অজানা রহস্যের কথা। তখন আপনার কেমন লাগবে? আপনাদের সাথে আমি মিনহাজুল আলম, আর আপনারা শুনছেন গপ্পের আড্ডাখানা। আজকে গপ্পের আড্ডাখানার নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। হেমেন্দ্র কুমার রায়ের অসাধারণ কল্পনা শক্তি এবং তার সৃষ্ট রহস্যময় গল্পগুলি পাঠক ও শ্রোতাদের মন ছুঁয়ে যায়। তাই আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে এই গল্পটি উপভোগ করুন। চলুন শুরু করা যাক হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। ঝট করে ঘুমটা ভেঙে গেল। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে শুনলাম রাত 12টা। তন্দ্রাকাতর চোখ না খুলেই আরো দুটো শব্দ এলো কানে। বজ্রের গর্জন এবং ঝুপঝুপ করে বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলাম বিছানার ওপরে। এই সলিলাক্ত দুপুর রাত্রি, নিশ্চয় কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলাম। হ্যালো। ডাক্তার, হ্যাঁ। ডাক্তার, ডাক্তার, শিগগিরই আসুন, শিগগিরই। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 সেন স্ট্রিট। অসুখটা কি? আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। জানালার ওপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত, কিন্তু শেষটা যাওয়াই স্থির করলাম। গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম 7 সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানি পুরনো ছোটখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোঁক দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোকরেখাকেও। এত রাত্রে ড্রাইভারকে ঘুম ভাঙানো ঠিক হবে না, তাই নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম। এ কি রাস্তা? বেগবতী স্রোতস্বতী। কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত উঠে। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল এবং রাত্রির পেচক বাদুররাও যেন আজকে এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না। কেবল দীপ্তনেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! ও কি বৃষ্টি, না নৈশ প্রেতিনীদের পায়ের মলের শব্দ? শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলাম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভিতরটাও অন্ধকার। এ দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম, কিন্তু কারুকেই আবিষ্কার করতে পারলাম না। ভাবলাম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছেন। কিন্তু এ কি মুশকিল! এরা ডাক্তারকে ডাক দিয়েছে, অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভিতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁদিকের প্রথম ঘরে রোগীকে দেখতে পাবেন। কি কথা কইছে? কোথা থেকে কথাটা কইছে?
চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুই পাশে দুই দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইল সে নিশ্চয় আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার। অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে, আসছে যেন বহু দূর থেকে। বুকের কাছটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালাম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম। ডান দিকের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলাম সিঁড়ির প্রত্যেকটা ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর উপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষ ওঠানামা করেনি। আরেকটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি দিয়ে। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলাম অতঃপরেই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বলল, ডাক্তার, কত মরার হার নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত কলা পচা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকানোর জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললাম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি কাঁপছ। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বললাম, কারোর হাসি শোনার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। দরজা খুলে ভিতরে এসো। দরজায় ধাক্কা মারলাম, কিন্তু দরজা খুলল না। দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো হিমালয়ের তুষর মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলাম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালাম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে যেন বলল, আলো ছিল না, আলো ছিল না। কেন? আটকে উঠবে, আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোকস করতে চায়? অধীর কণ্ঠে বললাম। কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জালো আলো। জানলুম ময়লা চাদরে মোড়া বিছানার ওপরে নিস্তেজ ভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরানো মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখটা করে আছে যেন দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। হে ভগবান, এ কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এ যন্ত্রণা সহ্য করতে পারছি না, শিগগিরই এসো,
দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করছে দলে দলে নরকের কীট। এ, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। ও বেশ বুঝতে পারলাম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখের ভিতর থেকেই। এবং তারও যে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলাম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় যে কেউ যেন নিজে থেকে উঠে বসছে না, কেউ তাকে যেন ধরে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে। তার মাথাটা পড়ছে কাঁধের ওপর লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝলঝল। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? কোথায় সে? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের ওপর লটকে পড়া মুন্ডটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই আমার দিকে, এবং তার দৃষ্টিহীন চক্ষু প্রহরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাপে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনিভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকরিসেন স্ট্রিটে। দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলাম, আরে ডাক্তারবাবু, আপনি এখানে? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা। বললাম, দিন তিনেক আগে এই বাড়িতেই একটা রোগীকে দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। ডাক্তারবাবু, আপনি বাড়ি ভুল করছেন। এ বাড়ি আজ 1 বছর হয়ে গেল বন্ধ পড়ে আছে। এ বাড়িটার ভারী বদনাম, বুঝলেন? কেউ নিতেই চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করলাম, এ বাড়ি শেষ ভাড়াটে কে, আর তিনি এখন কোথায়? এই বাড়িতেই তিনি মারা যান? ভুবনেশ্বর বাবু। হ্যাঁ, এই বাড়িতেই তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তাই পাড়ার লোকেরাই উদ্বেগী হয়ে তার সৎকারের ব্যবস্থা করেন। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তার পরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত 12টায় ফোনের ঘণ্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার, ডাক্তার, শিগগিরই এসো আমার বাড়িতে, শিগগিরই এসো। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন। আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রেস করে রাখুন বেল আইকন। আপনি কোন ধরনের গল্প পছন্দ করেন তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনার নিজের লেখা কোনো গল্প থাকলে আমাদেরকে মেল করতে পারেন, অথবা আমাদেরকে যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে। চলুন আজকের মতো এখানেই শেষ। আবারও কোনো এক নতুন গল্প নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব আমি এবং আমাদের টিম গপ্পের আড্ডাখানা।